আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে এর আগে মনে হয় কি আলোচনা হয়েছিল এরকম? ক্লাসে ছিলেন না, শীট পাইছেন? ভালো, তাহলে তাহলে শীট পাইলে তো মোটামুটি ধারণা হয়েছে নাকি? আপনারা কি শীট পাইছিলেন? মোটামুটি কি মানে আইডিয়া আছে যে এসব বিষয়ে আলোচনা হয়েছিল এর আগে? আচ্ছা, বাংলাদেশের শিল্পকলা মূলত আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা যদি শুরু থেকেই ধরি, এই শিল্পকলা চর্চাগুলো হচ্ছে বেশিরভাগই শুরু হয়েছে হচ্ছে হিন্দুদের থেকে। আমরা বইপত্রে যা পেয়েছি আর কি, হিন্দু সম্প্রদায় থেকে আমাদের এটার উৎপত্তি বলা চলে। আজকে থেকে ধরেন আপনার এখানে 1000 বা 1500 বছর আগে মানুষ ম্যাক্সিমামই হিন্দু ছিল, ঠিক আছে? যখন ভারত উপমহাদেশ যখন হচ্ছে আপনার মুসলমানদের দখলে আসে, তখন কিছু সময় মুসলমানদের দখলে ছিল। বিশেষ করে ওই আমলগুলা, যেমন হচ্ছে মুঘল আমল, সিরাজউদ্দৌলার আমল বা তারও আগে, এই সময়টুকু হচ্ছে মুসলমানদের ইয়েতে ছিল। তার আগে যদি আমরা চিন্তা করি, যেমন হচ্ছে পাল বংশ, সেন বংশ, এগুলো হচ্ছে ওরা শাসন করেছে। তাহলে ওই সময়গুলোতে হচ্ছে বেশিরভাগই হচ্ছে তাদের সম্প্রদায়ের যে ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি, এগুলো কিন্তু পালিত হয়েছে। বা যেসব এরিয়াতে আপনার হচ্ছে অঞ্চল ভেদে কিন্তু আপনার এগুলো চেঞ্জ আছে, অঞ্চল ভেদে এটা চেঞ্জ আছে। যেমন আমি যদি আমাদের মুসলমান ধর্মের কথাই বলি, দেখবেন বিশেষ করে রমজান এবং হচ্ছে কুরবানির ঈদ বা রমজানের যে আমরা রোজা রাখি, বাংলাদেশেরই একটা অঞ্চলের মানুষ একদিন আগে রোজা রাখে, আবার একদিন আগে ঈদ করে। চাঁদপুরে সৌদির সাথে, তাহলে সৌদির সাথে যেহেতু মানে তারা ওই রোজা এবং হচ্ছে ঈদ পালন করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সৌদির সাথে তো টাইম তো মিলবে না। তাহলে তো ওই হিসাব যদি করি, তাহলে তো সৌদির সাথে, সৌদির যখন এখন যদি বাজে সকাল 8টা, তাহলে আমাদের ওই হিসাবে তাদের হিসাব অনুযায়ী মানে তাদের টাইম কাউন্ট করার কথা 8টায়, যেহেতু তাদের সাথে মিলাইয়েই সব কিছু করে। এখন দেখা গেল সৌদি আরব মনে করেন যে আজকে রাত্রে সেহরি খাইলো, বাংলাদেশ হচ্ছে একদিন পরে গিয়া টাইমিংয়ের যে ইয়াটা, যেমন মিনিমাম 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম একটা পার্থক্য আছে, 3 ঘন্টার একটা পার্থক্য আছে। আচ্ছা, 3 ঘন্টার যে পার্থক্যটা যদি মানে আমি আমার ইয়েতে বলি যে তারা যদি এইটাই চিন্তা করতো, তাহলে হচ্ছে যে তাদের সাথে টাইমিংটাও মেলানো দরকার ছিল, আমার মতে আর কি। এটা যে এই জন্যই বললাম যে আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যেই কিন্তু অঞ্চল ভেদে এগুলো কিন্তু চেঞ্জ। যেমন আমাদের এখানে ধরেন এই ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যেরকম ইতিহাস ঐতিহ্য বা সংস্কৃতি যেরকম, আপনি চট্টগ্রামে যান, এটার কিন্তু ভিন্নতা আছে, ঠিক আছে? আপনি বরিশাল যান, ভিন্নতা আছে, রংপুরের দিকে যান, ভিন্নতা আছে। অঞ্চল ভেদে কিন্তু এগুলো পরিবর্তনশীল বা পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের শিল্পকলার ইতিহাস এবং ঐতিহ্য যদি আমরা বলি, এই ইতিহাসটা হচ্ছে
মূলত আমরা পেয়েছি হচ্ছে হিন্দুদের কাছ থেকে। শিল্পকলার যে যদি আমরা বলি শিল্পকলার ইতিহাস কি, তাহলে আমাদের শুরু করতে হবে হচ্ছে এই উপমহাদেশে হিন্দুদের শাসনামল ছিল, হিন্দুদের শাসনামল থেকেই হচ্ছে এই আমাদের সংস্কৃতি শিল্পকলা এগুলো অনেক কিছু তাদের কাছ থেকে আমরা পেয়েছি। যেমন আমরা বাংলা নববর্ষ পালন করি। বাংলা নববর্ষ মূলত মুসলমানদের কোনো ইতিহাস ঐতিহ্যের মধ্যে নেই, ঠিক আছে? কিন্তু এই বাংলা নববর্ষ ম্যাক্সিমাম কাজই হচ্ছে হিন্দুদের থেকে। যদিও এটা আমরা শুনেছি যে মোগল আমল থেকে এটা পালন শুরু হয়েছে, বা এইটাতে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হিন্দুদের কাজটাই অনেক বেশি। তারাই হচ্ছে এটাতে উৎসব হিসাবে নিয়েছে। মুসলমানদের ধর্মে যেরকম আপনার ধরেন ওই ঈদ, আবার রমজান রোজা রাখা, হিন্দুদের ধর্মে হচ্ছে যেমন তাদের পূজা করা, এবং সেম কন্ডিশনে চলে গেছে হচ্ছে আপনার ইয়ার কথা যদি বলি এই নববর্ষ পালন। যাই হোক, আমরা যদি নতুন সংস্কৃতির মধ্যে যদি আমরা ধরি, হিন্দু সভ্যতা থেকে যাত্রা শুরু হয়েছে, তারপরে কিন্তু আমরা এখানে আসছে হচ্ছে বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, কিন্তু শুরুটা ধরেন হচ্ছে আপনার হিন্দুদের থেকে। তারপরে হচ্ছে কি পরবর্তীতে আমাদের পাহাড়পুরের সোমপুর বিহার বা ধর্মপাল যখন বাংলাদেশের পাহাড়পুরের ওই অঞ্চল যখন হচ্ছে শাসন করেছে, তখন হচ্ছে বৌদ্ধ ধর্মের ইয়াটা বেশি ছিল, প্রভাবটা বা প্রাধান্যটা বেশি ছিল। বৌদ্ধ ধর্মে যখন এটা হলো, পরবর্তীতে আবার যখন মুসলমানরা শাসন করা শুরু করলো, মুসলমানরা শাসন করার পরে আমরা কি পেয়েছি? 60 গম্বুজ মসজিদ স্থাপত্যের মধ্যে যদি যাই। আর হিন্দু ধর্মের যদি স্থাপত্যের মধ্যে দেখি কান্তজিউ মন্দির। এটা হচ্ছে ধরেন হচ্ছে এরকম যে বাংলাদেশের রাজা হচ্ছে হিন্দু, সেই অনুযায়ী সে হচ্ছে একটা তার ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য সে এরকম একটা স্থাপত্য নির্মাণ করে গেছে, যেইটা দিয়ে হচ্ছে বাংলাদেশের আইডেন্টিটি বলা যায়। যেমন আপনি ঢাকায় গেলে ঢাকেশ্বরী মন্দির নাম করা একটা স্থাপনা, সেইটা অনেক আগে হয়েছে। আবার এই দিক দিয়ে যদি আপনি যান, আহসান মঞ্জিল মুসলমানদের, যেখানে হচ্ছে আগে রাজাদের বসবাস ছিল, এখন বর্তমানে জাদুঘর হিসাবে আছে। সেম এরকম যে কান্তজিউ মন্দির যখন আপনার এটা যখন তৈরি হয়েছে, তখন হিন্দুদের প্রভাব বেশি ছিল, এবং তাদের এটা মন্দির হিসাবে রাখার জন্য বা এই জায়গাটা সংরক্ষণ করে রাখার জন্য, বা এটা একটা তাদের পবিত্রতম স্থান, সেই জন্য তারা হচ্ছে এটা এভাবে গুছায় নিছে আর কি। আমি কান্তজিউ মন্দিরে গিয়েছি, আহসান মঞ্জিলেও গিয়েছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা সময়ই তাদের ওই সমসাময়িক বিষয়গুলো নিয়েই হচ্ছে মূলত। আপনি যখন এই জিনিসটা দেখবেন, আপনার কাছে মনে হবে যে না, এটা মুসলমান ধর্মের নিদর্শন এখানে আছে, এটা হিন্দু ধর্মের নিদর্শন এখানে আছে। আপনি যখন মসজিদে যাবেন, দেখবেন মসজিদে ইসলাম ধর্মের যে কথা বা লেখা বা হচ্ছে কোনো ছবি বা আল্লাহ মুহাম্মদ, আমরা কিন্তু এগুলো দেখতে পারি। আপনি যখন মন্দিরে যাবেন, তখন হচ্ছে ওখানে কি তাদের শিব সেনা বা এই টাইপের তাদের যে দেবতা আছে, ওদের হচ্ছে এগুলো ছবি টবি দেওয়া আছে। যেমন কান্তজিউ মন্দিরে গেলে হচ্ছে আপনার পোড়ামাটির ফলক, যেমন হচ্ছে একটা ডাইসে করে হচ্ছে সেইখানে বিভিন্ন মূর্তির ছবি এখানে তৈরি করা হয়েছে, এটা আবার আগুনে পোড়া হয়েছে। পুরা হওয়ার পরে এটা হচ্ছে ওয়ালে লাগানো হয়েছে। লাইক সেটা আপনি যদি মনে করেন ইট যেমন আমরা কাঁচা বানাই, তারপরে হচ্ছে এটা আমরা পুরি, তারপরে ওয়ালে লাগাই। এটা হচ্ছে এরকমই টাইলসের মতো আর কি। আমরা আধুনিক যুগে যেটা আমরা দেখতেছি টাইলস, ওটা অনেক আগে ছিল। ওইটা তারা হচ্ছে একটা শেপের মধ্যে নিয়ে এসে বা একটা ডাইস তৈরি করে, যেমন এই যে এটার কথাই যদি বলি, এটা একটা ডাইস তৈরি করার পরে এরকমভাবে বানানো হয়েছে। ওইটাকেও এরকম ধরেন আপনার 100টা বা 200টা মূর্তির বিভিন্ন ছবি দিয়ে একটা ছোট ডাইস বানানো হয়েছে, এটার 100টা বানানো হয়েছে।
এগুলো প্রত্যেকটাই হচ্ছে এই সাইজের। আমরা যদি দেখি, আপনারা পাটকেল দেখছেন কেউ? পাটকেল, পাটকেল চিনেন? এই যে টিনে ইয়ার চালের উপরে যেটা দেয় আর কি, এরকম বড় বড়, মানে এখানে কিন্তু আপনার টিন থাকে না, উপরে হচ্ছে মাটির একটা ইয়া থাকে, ওটা কি? ওটা পাটকেল। দেখছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখছেন আপনারা এটা? হ্যাঁ, বুঝেন নাই? আপনার নর্মালি আমরা বাড়ি বানানোর জন্য কি করি? বিল্ডিং করি অথবা টিনের ঘর দিই, ঠিক আছে? কিন্তু ওইটা হচ্ছে আপনার হচ্ছে মাটির এরকম একটা এইরকম শেপে হচ্ছে পুরার পরে ওটা উপরে সেট আপ করে একটার পর একটা একটার পর একটা, ওটা দিয়ে ঘর বানায়। দেখছেন আপনারা? কি দেখছেন? তাহলে তো দেখাইতে হবে আপনাদের, দেখানোর জন্য তো পাটকেল। আপনারা ইয়া তো দেখছেন, পাটকেল কেমনে দেখায়? পাটকেল সিলিং। কেমনে আপনাদেরকে কেমনে দেখাবো? তাহলে এটা দেখবেন কেমনে? এটা হচ্ছে মাটির, ঠিক আছে? এগুলো কিন্তু মাটির, দেখছেন এগুলা? হ্যাঁ না, এইগুলা বেশিরভাগই হচ্ছে আপনার সমুদ্র উপকূলীয় অঞ্চলে হচ্ছে এই ধরনের এইটা দিয়ে ঘরবাড়ি বানায়, ঠিক আছে? যেমন হচ্ছে যে এইটা মাটি হচ্ছে এরকম পাতলা থাকে, এই সাইজের বড় বড়। হ্যাঁ, পাটকেল প্রবাদ আছে না, ইটটি মারলে পাটকেল খেতে হয়। এটা হচ্ছে ওই ইটের মতো, ইটটা যেরকম একটা সাইজে হচ্ছে, ওটা হচ্ছে ধরেন একটু বড় বড়, ধরেন এই ডায়াসের যে মাথায় এতটুকু বড় বড় এরকম,
একটা অংশ হচ্ছে সামনের দিকে এরকম বাঁকানো, এইটা হচ্ছে আরেকটা দিয়ে আটকায় রাখে আর কি, ঠিক আছে। এবং এইটা যখন আপনার রাখা হয় তখন হচ্ছে ঘর অনেক ঠান্ডা থাকে। এটা বলার কারণ হচ্ছে যে আপনার অঞ্চল ভেদে আর কি, যে আমাদের এই অঞ্চলের মানুষ ধরেন একটা সময় আগে কি ছিল, টিনের ঘর এই অঞ্চলে, আবার আমাদের পাশেই যখন আমরা ফুলবাড়িয়াতে যাব ওইখানে ওই অঞ্চলে মানুষ হচ্ছে মাটির ঘর, ঠিক আছে। আবার আপনি যেটা ওই খুলনা অঞ্চলের দিকে যাবেন তাদের হচ্ছে যে এই সিস্টেমের ঘর, ওদের হচ্ছে আবার গোলপাতার ঘর আছে। গোলপাতা মানে গোল না, পাতার নামই হচ্ছে গোল। এই পাতাটা দেখতে নারিকেলের পাতার মতো, ঠিক আছে, নারিকেলের পাতা যেরকম, এটা দিয়ে হচ্ছে ঘর বানানো যায় এবং এটা অনেক শক্ত এবং মজবুত, ঠিক আছে। যে মনে করেন যে আপনার এটা দিয়ে এবং হচ্ছে যে পাটকেল দিয়ে খুলনা বা সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে এগুলো দিয়ে ঘর নির্মাণ করা, কারণ ওদের কখন ভেঙে যায় প্রতি বছরই কিন্তু ভাঙার একটা চান্স থাকে, এই জন্য ওরা এত মানে ব্যয়বহুল খরচ করে না। ধরেন যারা হচ্ছে ওই মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগই হচ্ছে গুলপাতা না হলেও পাটকেল দিয়ে ঘর তৈরি করা, ওরা কখনোই হচ্ছে ওই আপনার ওই টিন দিয়ে তৈরি করতে পারে না, কারণ তৈরি করে আবার ভেঙে যায়, যার জন্য হচ্ছে ওদের বাসস্থানগুলো এরকম। যারা একটু বিত্তশালী তারা বিল্ডিং করে আর কি, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের কথার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগছে, ঠিক আছে, একটা বোঝানোর জন্য। এখন আমাদের যদি আমরা এটাতে বলি ইতিহাসটা হচ্ছে উয়ারি বটেশ্বর, নাম শুনছেন আপনারা? এই উয়ারি বটেশ্বর যখন খনন করা হয়েছিল ওখান থেকে মূলত হচ্ছে বাংলাদেশের শিল্পকলার প্রাথমিক নিদর্শন ওখান থেকে পাওয়া গেছে। সেটা খ্রিস্টপূর্ব হচ্ছে 450, খ্রিস্টপূর্ব হচ্ছে 450, আর এটা মূলত হচ্ছে 450 হচ্ছে ধারণা পাইছে। পরবর্তীতে মৌর্য যখন ভারতীয় উপমহাদেশ যখন শাসন করলো, ভিডিও করতেছেন? হ্যাঁ, রেকর্ড তাহলে আচ্ছা না, ভিডিও আমি বলতেছি যে ভিডিও তো আপনাদের অনলাইনে দেওয়াই হবে। হ্যাঁ, ড্রয়িংয়ের ক্লাস পান নাই আপনি? ইউটিউবে করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই? হ্যাঁ, আজকেরটা তো আজকে পাবেন না, আজকেরটা এটা আরও 1-2 দিন পরে পাবেন, কিন্তু এর আগে যে ক্লাসগুলো হয়েছে আপনারা পান নাই? আপনার হচ্ছে প্রিমিয়ার চারুকলা ইনস্টিটিউট লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে ওখানে ভিডিও দেওয়া আছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, পান নাই? প্রিমিয়ার চারুকলা ইনস্টিটিউট সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যখন আপনাদের মানে ওখানে কোনো ক্লাস দেওয়া হবে আপনাদের মোবাইলে হচ্ছে নোটিফিকেশন চলে যাবে যে প্রিমিয়ার চারুকলা ইনস্টিটিউট থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে, ঠিক আছে, তখন আপনারা এটা দেখতে পারবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে সেটা আর মানে আপনাকে সার্চ দিয়ে খুঁজে নিতে হবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করার পরে দেখেন একটা বেল বাটন আছে, ওই বেল বাটনে অল দিয়ে রাখেন। বেল বাটনে ক্লিক দেওয়ার পরে দেখেন অল আছে, অল দেওয়ার পরে কি যত ক্লাস হবে যত কিছু আপলোড হবে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে মৌর্য যুগে হচ্ছে বেশি মানে এটার প্রভাব হচ্ছিল 750 থেকে 750 থেকে হচ্ছে আপনার 1174, 750 থেকে 11 খ্রিস্টাব্দ পর্যন্ত। খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। খ্রিস্টাব্দটা শুরু হয়ে হচ্ছে মানে কম থেকে বেশি, আবার খ্রিস্টপূর্ব যদি হয় তাহলে হচ্ছে এখানে এইভাবে হইতো
1174 থেকে 750। এটা খ্রিস্টপূর্ব, যদি এভাবে খ্রিস্টপূর্ব হলে এরকম হবে, আর যদি খ্রিস্টাব্দ লিখি তাহলে হচ্ছে এভাবে, মানে কম থেকে বেশি, আর ওইটা হচ্ছে উল্টা, বেশি থেকে কম। ঠিক আছে? আচ্ছা, মুসলমানদের শাসনামল শুরু হয়েছিল 11 শতক থেকে। 11 শতকে মুসলমানরা যখন ভারতীয় উপমহাদেশ বিজয় করে, তখন হচ্ছে ওই সময় থেকে মুসলমানদের যে স্থাপনাগুলা, বিশেষ করে হচ্ছে ধরেন আপনার, আমরা যদি বলি দিল্লির তাজমহল হচ্ছে কি সম্রাট শাহজাহানে তৈরি করেছে। হ্যাঁ, তো এটা কিন্তু মুসলমানদের যখন শাসনামল ছিল তখনই হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আবার ওখানে যদি আমি বলি যে রাম মন্দির যেটা হচ্ছে তাদের ধারণা যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির, মানে ভারতীয় বা হিন্দু সম্প্রদায়ের ধারণা এরকম যে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে, আবার তারা বাবরি মসজিদ ভেঙে আবার তারা রাম মন্দির করেছে। তা আমার কাছে যেটা আমি মনে করি, যেহেতু এইখানে একটা প্রতিষ্ঠান আছে, এটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করতে হবে। বিষয়টা যখন হচ্ছে তারা বাংলাদেশকে স্বাধীনতা স্বীকৃতি দেবে, বা তারা যখন সারেন্ডার করলো বাংলাদেশের স্বাধীনতা, মানে তাদের যখন স্বাধীনতা, বাংলাদেশকে যখন স্বাধীনতা ঘোষণা দিবে, বা বাংলাদেশ থেকে মানে যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ করবে, বা আমাদের বিজয় দিবস তখন কিন্তু ওই তাদের যে আপনার সেনা কমান্ডার ছিল আর ইন্ডিয়ার যে সেনা কমান্ডার ছিল, আপনি দেখবেন তারা আত্মসমর্পণ করছে হচ্ছে এদের সাথে। একটা ছবি আছে, আপনারা দেখছেন? হ্যাঁ, বাংলাদেশের হচ্ছে আত্মসমর্পণের। আপনার পাকিস্তানের সেনাপ্রধান বা যে ছিল জেনারেল নিয়াজি, ভারতের ছিল হচ্ছে হ্যাঁ, না আপনার হচ্ছে জেনারেল নিয়াজি তো ছিল। এই যে ছবিটা দেখেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনার ওই বাংলাদেশের কেউ নাই, অথচ বাংলাদেশের একজন সেনাপ্রধান কিন্তু ছিল, এমজি উসমানী। উনি কিন্তু এখানে নাই। জগৎ সিং অরোরা, ঠিক আছে, যেটা নাম বলেছিল। এই যে মাথায় যে ওই টুপি পরা যেটা, যে এই পাশে জগৎ সিং অরোরার কাছে হচ্ছে জেনারেল নিয়াজি হচ্ছে লিখিতভাবে বাংলাদেশের স্বাধীনতা মানে এখানে আত্মসমর্পণ করলো আর কি। হ্যাঁ, আত্মসমর্পণ করে তারপর হচ্ছে যে এখান থেকে বিদায় নিয়েছে। কিন্তু বাংলাদেশে তো একজন সেনাপ্রধান ছিল, তার কাছে কেন করলো না? বা এখানে তো তার কোনো মানে তাকে তো এখানে ডাকতে পারতো।
সেই সময় থেকে আমরা হচ্ছে একজনের রোষানলে পড়ে গেছি আর কি, ঠিক আছে। বাংলাদেশের ইতিহাসে তো একটা বলে তো তোমরা কোনো শব্দ হয়েছিল না, হ্যাঁ কোনো সাউন্ডই নাই। এইগুলা হচ্ছে ইন্টারনাল কিছু বিষয় আমাদের রাজনৈতিক। মনে করেন আপনি একজনকে দিয়ে হচ্ছে নদী পার হয়েছেন, এখন হ্যাঁ এখন আর নৌকার প্রয়োজন নেই বা মাঝিরও দরকার নেই, আবার আপনি বিপদে পড়বেন তখন আবার ডাকবেন, ঠিক আছে, এরকমটাই হয়েছে আর কি। যাক, আচ্ছা, পরবর্তীতে আমাদের স্থাপত্য আর ভাস্কর্যের মধ্যে যেই জিনিসগুলো ছিল, ভাস্কর্য বেশিরভাগই হচ্ছে আপনার হিন্দু ধর্মেই এগুলো বেশি, বা বৌদ্ধ ধর্মেই এগুলো বেশি প্রচলিত। মুসলমান ধর্মে কিন্তু এতটা নাই, কিন্তু এরপরেও বাংলাদেশে বেশ কিছু জায়গায় হচ্ছে মুসলমানদের প্রতিকৃতি স্থাপন করে রাখছে, ঠিক আছে। যদিও এটা ইসলামিক দৃষ্টিতে জায়েজ নেই, তারপরেও এটা করে রাখছে। আর হচ্ছে হিন্দু ধর্মের হচ্ছে এইটা তাদের মানে ওই ধর্মে এরকম আছে, দেবদেবীর পূজা করা, যেহেতু তারাই কিন্তু এটা করে, ঠিক আছে। মুসলমান ধর্মে কিন্তু আবার আপনার ওই মূর্তি পূজা বা কোনো ভাস্কর্য তৈরি তারা কিন্তু এটা অ্যালাউ করে না। এটা অ্যালাউ করে একমাত্র হচ্ছে হিন্দুরা, পাশাপাশি হচ্ছে আপনার ইয়ারা অ্যালাউ করে, বৌদ্ধরা। দুইটা ধর্মের লোকজনই কিন্তু ভাস্কর্য সম্পর্কে বা ভাস্কর্য করতে হবে বা তৈরি করতে হবে স্মৃতি হিসাবে, এগুলো কিন্তু তারা করে। যাক, আমরা যদি বলি যে ভাস্কর্যের যে বিষয়টা, স্থাপত্য তো আমি বললাম, ভাস্কর্যের বিষয়টা হচ্ছে এরকম যে স্পেসিফিক, যেমন আপনি যদি ইয়েতে দেখেন বৌদ্ধ ধর্মের যে প্রধান, তার একটা মূর্তি আছে, ঠিক আছে। হিন্দু ধর্মে বেশ কিছু মানে দেবদেবীর ছবি মানে মূর্তি তারা তৈরি করে রাখছে, কিন্তু মুসলমান ধর্মে কিন্তু ওইরকম স্পেসিফিক যে এইটা এরকম করতে হবে বা এরকম রাখতে হবে এরকম কিন্তু কোনো নজির নেই, কারণ যেটা ইসলামিক দৃষ্টিতে এটা জায়েজ না, এই জন্য এটা রাখা হয় না, ঠিক আছে। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখতে যাই, এরপরে ছিল হচ্ছে লোকশিল্প। বাংলাদেশের শিল্পকলার মধ্যে হচ্ছে যেমন একটা পার্ট হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য, লোকশিল্প। লোকশিল্প তো কি আপনারা জানেন মোটামুটি, যেমন আপনারা বাসায় যে হচ্ছে নকশি কাঁথা তৈরি করেন, আপনারা এটা দেখলে কিন্তু বুঝবেন যে এটা লোকশিল্পের অন্তর্গত। সেম এই কাজগুলো যে মানে যারা করে আর কি, বা এটার সাথে যারা রিলেটেড, তারাই মূলত হচ্ছে কি বলে, তারাই মূলত হচ্ছে এটার জন্য আর কি এটার সাথে সম্পৃক্ত। বা অন্য যেমন আমার মনে হয় না যে আপনারা এই ধরনের এই লোকশিল্পের সাথে কি আপনারা কি জড়িত আছেন বা কাজ করেন। যেমন হচ্ছে অনেকেই ওই কুশি দিয়ে হচ্ছে অনেক কিছু বানায়, কাজ করা হয় না, বা অনেক বেশিরভাগ ক্ষেত্রে মানে পুরুষরা এটার সাথে এতটা সম্পৃক্ততা নাই, কিন্তু মহিলারা এটার সাথে সম্পৃক্ততা বেশি। যেমন হচ্ছে নকশি কাঁথা বলেন, বা হচ্ছে আগের দিনে দেখতাম হচ্ছে ছোট ছোট রুমাল তৈরি করতো সুই সুতা দিয়ে, কুশি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, 4 মাস, আচ্ছা হ্যাঁ, জামা চাদরে, এগুলো হচ্ছে লোকশিল্পের অন্তর্গত আর কি। বা লোকশিল্পের ইয়াটা বেশিরভাগই আমাদের ময়মনসিংহ অঞ্চলে হচ্ছে আপনার জামালপুরের এদিকে আর কি বিখ্যাত, মোটামুটি যে এখনও নকশিকাঁথা তৈরি করে ওইদিকে, জামালপুরের দিকে এখনও নকশিকাঁথা ওইদিকে পাওয়া যায়। বা এখনও হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে ওইরকম নাই, যে আমাদের গ্রাম অঞ্চলের দিকে এগুলো পাওয়া যাবে না, এগুলো ওই অঞ্চল ভেদে, ওই যে অঞ্চল ভেদে কিন্তু আপনার একটা জিনিস আছে যে এই অঞ্চলের জন্য এটা বিখ্যাত বা এটা এখানে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে সমসাময়িক শিল্পকলা, আধুনিক শিল্পকলা, বাজে হচ্ছে 12:30। আচ্ছা, আধুনিক শিল্পকলা যদি আমরা বলি, আমরা আধুনিক যুগ কবে থেকে মোটামুটি আধুনিক যুগ ধরা হয় বলেন তো?
হ্যাঁ, আধুনিক যুগ বর্তমান তো আধুনিকের উপরে আধুনিক। এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনারা যখন একটা জিনিস মানে দেখবেন যে যে সময়টাতে মানুষ আপনার হচ্ছে যখন সভ্যতা যেটা বলে মানে সভ্য হওয়া শুরু করছে, বাংলা ভাষায় স্যার আধুনিক শুরু করছে 1801 থেকে, আর অনেকটা শিল্প হচ্ছে 1860 থেকে শুরু করছে। এটা এক একজনের এক একটা মতবাদ, কিন্তু আমি যেটা বলতেছি এটা হচ্ছে আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মানে অভিমত আর কি, এটা আসলে পাঠ্যপুস্তকের সাথে না, যে মানুষ যখন সভ্য হওয়া শুরু করছে আমার কাছে মনে হয় তখন থেকে আধুনিক। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কারোর সাথে মিলবে না। কারণ হচ্ছে একটা সময় মানুষ জঙ্গলে বসবাস করত, এটা আপনি প্রাচীন যুগ ধরলেন, কিন্তু যখন মানুষ চিন্তা করলো যে না এখন মানে আমাদের থাকার জন্য একটা বাসস্থান দরকার, যখন মানুষের এই চিন্তা যখন আসছে আমার কাছে মনে হচ্ছে যে তখন থেকে হয়তো আধুনিক যুগ শুরু হয়েছে। যদিও পাঠ্যপুস্তকে সেটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে যে 1800 সাল বা 1860 সাল বা 1900 সাল এখান থেকে হচ্ছে আধুনিক যুগের যাত্রা শুরু। আসলে ওই রকম মানে আমি ওইভাবে চিন্তা করি না, এটা এক একজনের মতামত, ঠিক আছে, থাকতেই পারে মত। তো এখানে বিষয়টা হলো যখন আমাদের ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করত তখন তারা এই দিকে হচ্ছে প্রথম হচ্ছে আপনার কলকাতা আর্ট স্কুল স্থাপন করলো। কলকাতা আর্ট স্কুল স্থাপন করার পরে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ধরনের এই ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তো বাংলাদেশ থেকে হচ্ছে বেশ কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা করতে গেল, তার মধ্যে হচ্ছে জয়নুল আবেদিন অন্যতম। তো যখন ওখানে পড়াশোনা করতে গেল, পড়াশোনা করার পরে বাংলাদেশ যখন 47-এ ভাগ হয়েছে, যখন সে 48-এ চিন্তা করলো যে এখানে একটা প্রতিষ্ঠান দেওয়া দরকার, তখনই ঢাকায় চারুকলা ইনস্টিটিউট সে এটা প্রতিষ্ঠা করে তার সাথে আরও ছিল শফিউদ্দিন আহমেদ, আরও বেশ কিছু আপনার শিল্পীরা ছিল, বিখ্যাত শিল্পীরা, যে তাদের সাথে নিয়ে হচ্ছে এটা তৈরি করছে। তখন থেকেই হচ্ছে বাংলাদেশের আধুনিক শিল্পকলার যাত্রা শুরু। যতদিন ছিল না ততদিন কিন্তু আমরা অন্য জায়গা থেকে ধার করে নিয়ে আসছি। যখন আমাদের হয়েছে তখন আমরা নিজেরাই স্টেবল যে আমাদের এখানে আমরা এখন আধুনিক যুগে আধুনিক শিল্পকলাতে আমরা পদার্পণ করেছি। এই আধুনিক শিল্পকলা দিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা এটা আধুনিক শিল্পকলার হচ্ছে কাজে লাগাতে পারি। আধুনিক শিল্পকলা মানে কি? আধুনিক শিল্পকলাটা হচ্ছে যে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত আমাদের বাংলাদেশে যেহেতু কোনো শিল্পকলার চর্চাই কেন্দ্র ছিল না, পরবর্তীতে যখন আমাদের এটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তখন চিন্তা করলাম যে যেহেতু আপনাদের তথ্য অনুযায়ী বা বইয়ের তথ্য অনুযায়ী 1800 সাল থেকে হচ্ছে আধুনিক যুগ হিসেবে ধরা হয়, যেহেতু বাংলাদেশ শাসন হওয়ার বাংলাদেশ আপনার ভারতীয় উপমহাদেশ এবং ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকেই বাংলাদেশের আধুনিকতা শুরু হয়েছে। আগে তো ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান নামে, ঠিক আছে, পূর্ব পাকিস্তান নামে ছিল 47 থেকে 71 পর্যন্ত। 71 পরে হচ্ছে বাংলাদেশ। যদিও আমাদের এই দেশটার নাম বাংলাদেশ হিসাবেই কিন্তু আমাদের ছিল, কিন্তু পাকিস্তানিরা তারা খাতা কলমে কি করতো, তারা কিন্তু কখনো বাংলাদেশ এখানে বলতো না, তারা বলতো ইস্ট পাকিস্তান। তাদেরটা ওয়েস্ট পাকিস্তান, আমাদেরটা হচ্ছে ইস্ট পাকিস্তান। এই হচ্ছে আমাদের তাদের সাথে আমাদের মানে পার্থক্যটা আর কি। তো ওই সময় থেকে যখন হচ্ছে আপনার আধুনিক শিল্পকলা যখন চর্চা শুরু করলো, বিশেষ করে আপনার জয়নুল আবেদিন এবং তার সাথে আরও অন্যান্য শিল্পীরা, তখন থেকে হচ্ছে ভাষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, এগুলোতে কিন্তু আপনার হচ্ছে ওই শিল্পীদের হচ্ছে অনেক বড় ভূমিকা ছিল। এর আগেও আমি ইতিপূর্বে একটা ক্লাস নিয়েছি এরকম, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শিল্পকলার ভূমিকা, ঠিক আছে, ওই ক্লাসে আপনারা দেখলে মোটামুটি জানতে পারবেন। তো আধুনিক যুগে মনে করেন যে আমরা প্রবেশ করার পরে আধুনিক শিল্পকলায় আমরা যা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত,
এটা মানে বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ থেকে হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকেই বাংলাদেশের শিল্পকলাটা আধুনিকভাবে আমরা পাইছি আর কি, বলা চলে আধুনিকভাবে আমরা পাইছি। এরপর থেকে এখনও যেটা চলমান রয়েছে। পরবর্তীতে হচ্ছে যে আপনার সমসাময়িক কিছু শিল্পকলা। সমসাময়িক শিল্পকলাটা হচ্ছে এরকম, যেমন আপনারা যখন দেখবেন যে একটা সময় এক একটা ট্রেন্ড চলে, হ্যাঁ, যে এখন কি অনলাইন সোশ্যাল মিডিয়াতে যেমন একটা জিনিস দেখবেন যে এইটা মানে চতুর্দিকে মানে আপনি যাই দেখতেছেন এইটা সব জায়গাতে আসতেছে, ঠিক আছে, এটা ট্রেন্ড বলে যে এটা চালু হয়েছে এখন এটা সবাই এইটা, ঠিক আছে। আবার দেখবেন যে ওই 15 দিনে 1 মাস পরে আবার আরেকটা হয়েছে, এইটা আবার 1 সপ্তাহ থাকবে, ঠিক আছে, আবার এটা চলে যাবে, আবার 1 সপ্তাহ থাকবে, আরেকটা আসবে, আরেকটা থাকবে, এরকম। যে এটা এরকম যে সমসাময়িক বিষয় নিয়ে বা সমসাময়িক জিনিস নিয়ে যখন শিল্পীরা চিন্তা করে যে এখন হচ্ছে আপনার 24-এর গণ অভ্যুত্থান গেল, এই সময় হিউজ পরিমাণ ওয়াল পেইন্টিং হয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ক্যালিওগ্রাফি করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে কি অনেক শিক্ষার্থীরা কি ওয়ালে বিভিন্ন ছবি অঙ্কন করছে। এটা কিন্তু সমসাময়িক একটা কাজ হয়েছে। এখান থেকে যদি আপনি 2 বছর আগে চিন্তা করেন এরকম কোনো কাজ হয় নাই, ঠিক আছে। যখন কাজ হলো 1 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে সব জায়গাতে কি হলো, বিভিন্ন দেওয়াল পেন্টিং করছে, বিভিন্ন ছবি আঁকছে, বিভিন্ন ক্যালিগ্রাফি হয়েছে। এটা কিন্তু আজকে থেকে 1 মাস আগেও হয় নাই বা 1 মাস পরেও যে এরকম হবে তাও কিন্তু কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে। এই সমসাময়িক কাজগুলো আপনার বিশেষ করে হচ্ছে ওই সময় যদি আমরা ধরি যে 48-এর পরে যে শিল্পীগুলা যারা ছিল তারা হচ্ছে যে ওই 52-এর ভাষা আন্দোলন নিয়ে তারা কাজ করছে, 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কাজ করছে, এবং হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অনেক অবদান আছে। এই স্পেসিফিক এবং হচ্ছে যে ওই সময়ে সাথে মিলিয়ে তার যে কাজগুলা করেছে আর কি, সেটা হচ্ছে সমসাময়িক শিল্পকলা। ওই সময়ের মধ্যে যেমন হচ্ছে যে এখন যদি আপনারা দেখেন যে বিভিন্ন রিক্সার পিছনে কিন্তু সুন্দর মানে পেইন্টিং থাকতো, কিছুদিন আগেও মানে দেখেছেন যে বিভিন্ন রিক্সা পেইন্টিংগুলো একটু ভিন্ন টাইপের। এখন কিন্তু রিক্সা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন আবার বিভিন্ন ধরনের কি আসছে, ব্যাটারি চালিত বা হচ্ছে অন্যান্য ধরনের যানবাহন আসছে। এই যে নর্মালি আপনারা যদি দেখেন সিএনজিগুলো ম্যাক্সিমাম কিন্তু গ্রিন, ম্যাক্সিমামই গ্রিন, তাই না? আপনি কি এরকম আছে যে একটা সিএনজি দেখছি এটা হলুদ কালার আছে, কিন্তু এটা অন্য দেশে আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম আপনি যে সিএনজিগুলো দেখবেন সবই হচ্ছে গ্রিন। গ্রিন বাদে আমার মনে হয় যে চোখে পড়ে না যে এরকম অন্য একটা সিএনজি আমি দেখেছি। সিএনজি মানেই হচ্ছে সবুজ কালার, ঠিক আছে। আবার ইন্ডিয়াতে যাবেন সিএনজি মানেই হচ্ছে কি হলুদ কালার, বা ট্যাক্সি ক্যাব তাদের এখানে হলুদ, ঠিক আছে। এইটা পুরোটাই ডিপেন্ড করে একটা দেশের হচ্ছে একটা দেশের সাথে সম্পৃক্ত অনেক কিছু থাকে। যেমন আমাদের হচ্ছে গ্রিন, এই জন্য হচ্ছে আমরা, নাহলে তো আমরা হচ্ছে সিএনজিগুলোকে অন্য কালার করতে পারতাম, আমরা তো সব গ্রিন। আবার আমাদের রিক্সাগুলো দেখেন ম্যাক্সিমামই হলুদ। রিক্সার যে ইয়াগুলো ছিল কি বলে, রিক্সার মধ্যে যে আপনার উপরে যেটা দেয় ওটার নাম কি বলে, হুড বলে, ওটা বেশিরভাগই কিন্তু হলুদই ছিল। তারপরে সামনের দিক দিয়ে হচ্ছে কি ঝুমকার মতো ঝুলে থাকতো। এটা বিশেষ করে হচ্ছে একটা সময় বেশি হয়তো, যেমন হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের আগে বা তার হয়তো কিছু পরে যখন বিয়ে শাদী হইতো তখন হচ্ছে ওই রিক্সাকে আপনার হচ্ছে দিয়ে কাপড় দিয়ে মোড়াই দিত। যখন হচ্ছে আপনার মানে প্রাইভেট কার বা যুগ ছিল না, মানে জামাইকে বিদায় দিবে ওই রিক্সাতে তুলে কাপড় দিয়ে পেঁচাই দিত। এরকম কি দেখছেন আপনারা শুনছেন, গল্প দেখছেন, আমরা দেখছেন ছোটবেলায়? তাহলে তো আপনার বয়স অনেক না, যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার বয়স অনেক, ঠিক আছে।
আর যদি ওই যে ওনারা বলতেছে ওনারা এটা দেখেই নাই, তাহলে ওনাদের বয়স অনেক কম তুলনামূলকভাবে, তাই না? যেমন আমরা দেখেন নাই, মানে ওই রিক্সার আগে ছিল পালকি। যেমন হ্যাঁ, একটা সময় ছিল পালকি, ঠিক আছে, পালকির পরে আসছে হচ্ছে রিক্সা। কারণ পালকি তো মনে করেন দেখা গেলো এক গ্রাম থেকে আরেক গ্রামে নিতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তাও এখানে মনে করেন 5-7 জন লোক, সামনে 3-4 জন, পিছনে 3-4 জন, মানে কি একটা অবস্থা, মানে এটা দিয়ে নিয়ে যাচ্ছে, নাড়াচাড়া করতেছে। আবার এর পরবর্তীতে যখন হলো রাস্তাঘাট যখন মোটামুটি হইলো, তখন হচ্ছে রিক্সা। রিক্সা হচ্ছে কি কাপড় দিয়ে মোড়ায়া তারপর হচ্ছে যে ওখানে যাইতো। এটা হচ্ছে একটা ট্রেডিশন, একটা ঐতিহ্য, ঠিক আছে। এখন হচ্ছে কি প্রাইভেট কার, ঘোড়ার গাড়ি দিয়েও ছিল, এখন আবার হচ্ছে কি হেলিকপ্টার দিয়েও যাচ্ছে, প্রাইভেট কার দিয়েও যাচ্ছে, প্রাইভেট কার হেলিকপ্টার। পরে দেখবেন যে আরও আরেকটা নতুন আপডেট আসছে, ওইটা দিয়ে চলতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম এক এক মানে ইয়েতে এক একটা সময় এক একটা ট্রেন্ড চলে আর কি। ওইটা যখন যেটা চলে এইটা একটা সময় আমরা দেখছি। না, আবার আবার দেখেন অনেকেই যারা আছে তারা কিন্তু আপনার ওই ইয়া করে হচ্ছে স্পেশাল করে রাখার জন্য তারাও পালকি নিয়ে আসে, এরকম আছে কিন্তু মাঝে মধ্যে। খুব মানে হঠাৎ যে তার খুব শখ ছিল সে পালকি দিয়ে বিয়ে করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই কি বলে ওই ব্যান্ড পার্টি এনে বাজাবে, এগুলো কিন্তু অনেকেই করে। যাই হোক আজকে হ্যাঁ এখন করে না, কিন্তু ওই যে পালকির যেটা বললাম এগুলো হচ্ছে স্পেশাল। মাঝে মাঝে যদি এরকম হয় তাহলে আবার হচ্ছে হেলিকপ্টারেরটাও স্পেশাল, আর প্রাইভেট কার হচ্ছে অ্যাভেলেবেল। মানে প্রাইভেট কার ছাড়া এখন আর বিয়ে হচ্ছে না, ঠিক আছে। আবার যদি মধ্যবিত্ত দেখতে চাই তাহলে হচ্ছে অটো বা হচ্ছে ইয়া কি বলে এটা মাহিন্দ্রা সিএনজি। মধ্যবিত্ত হলে 5টা সিএনজি নিয়ে বিয়ে করে নিয়ে আসবে, ঠিক আছে। সবাই প্রাইভেট কার, মানে আমরা উন্নত হয়ে গেছি, ঠিক আছে। যাক, তাহলে আজকে মোটামুটি আসলে আলোচনা এর আগেও একবার হয়েছিল এই বিষয় নিয়ে, যতটুকু আমি জানি। এরপরও আজকে রিপিট আলোচনা হইল। আমি মনে করি যে এই গল্প এবং হচ্ছে কি বলে তথ্য দুটো মিলে যদি আপনারা কিছু মনে রাখতে পারেন তাহলে হয়তো খাতায় কিছু লিখতে পারবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি আপনার বইয়ের ভাষাটা অনেক সময় মাথায় থাকে না, কিন্তু গল্পের ছলে যদি বলা হয় সেই গল্পটা মনে করেন যে আপনার মনে থাকে, মাথায় থাকে যে তো এই বিষয় নিয়ে তো গল্প শুনছিলাম। হ্যাঁ, আপনাদের হচ্ছে ওই কি বলে আজকে তো তাও বেশ কয়েকজন আসছেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আলোচনা হবে। আর শীট আপনাদের এখানে দেওয়া থাকবে, নিয়ে যান। হ্যাঁ।